আজকের এই এপিসোডে আপনাদের জানাবো যে শুধু ওপার বাংলা নয়, যোগ রয়েছে এপার বাংলারও। ইসলামে সুইসাইড কিংবা আত্মঘাতী হওয়া যায় না, কেন? কারণ ইসলামে হারাম। তাহলে কোনটা ভালো? বলছে শহীদ হয়ে যাব। The presumption that a particular is going to die in a particular situation is not. We don't have situation. অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে ছিল না, যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে সেখানে এই পদার্থটাও ছিল, টিএটিপি, যেটা খুবই বিষাক্ত। যদি অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশে যায় সেই বিস্ফোরণ অন্য লেভেলের হতে পারে। পুরো নেটওয়ার্কটা যত ডাক্তার ফাক্তার আছে আর কি, ওই জঙ্গি ডাক্তার, তারা এই পুরো নেটওয়ার্কটা সাজিয়েছিল একটা অ্যাপের মাধ্যমে। বলা হচ্ছে সেই অ্যাপটা নাকি থ্রিমা। এই অ্যাপটা হচ্ছে চাইনিজ অ্যাপ। আমি আত্মহত্যা করতে যাচ্ছি না, আত্মঘাতীও আমি হতে যাচ্ছি না, আমি শহীদ হতে যাচ্ছি। কোথা থেকে কোথায় কানেকশন? সময় যত গড়াচ্ছে ততই পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে। কেন বললাম? তার কারণ দিল্লি বিস্ফোরণে প্রতিদিন নতুন নতুন তথ্য উদ্ঘাটন হচ্ছে। বুঝতে পারছেন? আপনাদের জানিয়েছিলাম, আপনারা জানেন যে এই দিল্লি বিস্ফোরণে কিভাবে পাকিস্তান যোগ রয়েছে, আর রণক্ষেত্রে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে এই দিল্লি বিস্ফোরণে বাংলাদেশ যোগ রয়েছে। আর এবার আজকের এই এপিসোডে আপনাদের জানাবো যে শুধু ওপার বাংলা নয়, যোগ রয়েছে এপার বাংলারও। কেন বলছি? দেখুন, আমি আজকে রণক্ষেত্রের যে হেডলাইন, সেই হেডলাইন দিয়েছি দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ। আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে এই গ্রাফিক্স কার্ডটা করা হয়েছে, যেখানে একদিকে রাজশাহী আর একদিকে মুর্শিদাবাদ। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। আর তারপর এই যে লোকটি, ডক্টর উমার নবী, ডাক্তার কিনা জানি না, কিন্তু এর একটি ভিডিও প্রকাশ্যে এসছে। আত্মঘাতী হয়েছে, আত্মঘাতী হওয়ার প্রায় এক সপ্তাহ পর তার একটা ভিডিও প্রকাশ্যে এসছে। সেই ভিডিওতে সে কী বলেছে সেটাও আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। প্রথম স্লাইডেই দেখুন, আমি আপনাদের জন্য রেখেছি যে এই উমর নবী তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তা আপনারা এতক্ষণে নিশ্চয়ই শুনে ফেলেছেন, কিন্তু তিনি কি বলতে চেয়েছেন সেটাই আপনাদের সামনে এই প্রথম স্লাইডে তুলে ধরব। বলছে এনডিটিভি করেছে খবর, সুইসাইড বোম্বিং এ মিসআন্ডারস্টুড কনসেপ্ট। না, আত্মঘাতী কেন বলছেন? আত্মঘাতী বোম্বিংটা এটা একটা ধারণাটা ভুল, এই ধারণাটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? বলছে দিল্লিস বোম্বার্স চিলিং ভিডিও। কি বলছে? এ উইক আফটার এ ব্লাস্ট নিয়ার দিল্লিস আইকনিক রেড ফোর্ট ক্লেমড 13 লিভস এ সেলফ রেকর্ডেড দ্য আফটার ডেট। বলে দিই এখানে একটা, যে আরও দুজনের মৃত্যু কনফার্ম হয়েছে। তাই বলা হচ্ছে এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মোট 15 জন নিহত, আর 13 নয়, এবার 15 জন নিহত। বলছে এই যে বোম্বার ডক্টর উমর মোহাম্মদ, তার ওরফে নাম হচ্ছে উমারুন নবী, সে একটা ফার্স্ট পিকে দিল্লি বোম্বারে করেছে এবং এই মুহূর্তে তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন ওয়ান অফ দ্য ভেরি মিসআন্ডারস্টুড কনসেপ্ট ইজ দ্য কনসেপ্ট অফ হোয়াট হ্যাজ বিন লেভেলড অ্যাজ সুইসাইড বোম্বিং। আত্মঘাতী বলছেন তো, এটা বলা উচিত নয়, এটা একদম বলা উচিত নয়। তাহলে কি বলবেন? বলছে ইট ইজ এ ম্যাট্রিড্রম অপারেশন, এটা হচ্ছে একটা শহীদ হওয়ার সমান। তিনি বলছেন আত্মঘাতী হওয়ার, কখন বলেছেন, কিভাবে বলেছেন জানি না, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে আত্মঘাতী হওয়ার এক সপ্তাহ পরে। যে ভিডিওতে সে বলছে যে ইসলাম বলে এটাকে শহীদ, আত্মঘাতী বলে না। তুমি জানো তুমি কখন মরবে, তুমি জানো তুমি কোথায় মরবে, আর সেই মরাটা নাকি ইসলামে হারাম। ইসলামে সুইসাইড কিংবা আত্মঘাতী হওয়া যায় না, কেন? কারণ ইসলামে হারাম। তাহলে কোনটা ভালো? বলছে শহীদ হয়ে যাব।
মানে একই তো হলো, আত্মঘাতী হওয়া আর শহীদ হওয়ার মধ্যে পার্থক্য কি আমি বুঝতে পারছি না, কিন্তু তারা বলছে শহীদ হয়ে যাব। শহীদ কাকে বলে? এখানে একটা বিষয় আছে, কাকে আমরা শহীদ বলি আর কাকে আমরা নিহত বলি, বিষয় আছে না। কিন্তু ও বলছে কি, আমি তো শহীদ হব, আর আমি জানি সেটা, আমি আত্মঘাতী হব না, আমি শহীদ হব। নাও দেয়ার আর মাল্টিপল contraction, there are multiple arguments that have been brought against it. The young doctor is heard saying in the video, he adds in the video that martyrdom operation is one in which a person presumes that he is going to die at a particular place and time. Umar also says that no one can predict exactly when or where they will die, and that will happen, it is a destiny. He added, don't fear death. মৃত্যুকে ভয় পাই না, তিনি বলছেন। বুঝতে পেরেছেন? আমি জানি না কোথায় মরবো, কখন মরবো, কিন্তু মরতে আমায় হবেই। আর এটা বলছে ইসলাম, বলছে আমি শহীদ হচ্ছি, আমি আত্মঘাতী হচ্ছি না, আমি শহীদ হচ্ছি। শুনুন, এই যে উমর নবী, এর বাড়ি পুলওয়ামায়, সেই বাড়ি এই অবস্থায় এখন। বুঝতে পেরেছেন? সেনা গিয়ে সেই বাড়ি পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। সঙ্গে এই বাড়ি থেকে আরও অনেক কিছু বিস্ফোরকও নাকি উদ্ধার হয়েছে। তার মধ্যে একটা বিস্ফোরক, সেটা হচ্ছে TATP। এটাকে কি বলে বলুন তো? এটাকে বলে হচ্ছে মাদার অফ শয়তান, মানে শয়তানের মা। NDTV করছে, বলছে এটা ট্রাইসেটান ট্রাইপারঅক্সাইড came to be known as mother of Satan due to its wide uses by illegal bomb makers across the world। বলছে শুধু অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে ছিল না, যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে সেখানে এই পদার্থটাও ছিল, TATP, যেটা খুবই বিষাক্ত, খুবই বিষাক্ত। যদি অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশে যায়, সেই বিস্ফোরণ অন্য লেভেলের হতে পারে। কি বলছে দেখুন, an extremely violent explosive infamously known as the mother of Satan was used in the blast that ripped through the heart of the national capital a week ago. Investigators suspect, ঠিক আছে, ট্রাইসেটান ট্রাইপারঅক্সাইড can explode simply due to heat without any detonator, official said। ডিটোনেটর ছাড়াই নাকি এটা বিস্ফোরণ হয়ে যায়, যদি একটু বেশি পরিমাণে তাপ সে পায়। বুঝতে পারছেন? তা সেক্ষেত্রে এরা বলছে, উইথ ফরেন্সিক এক্সপার্ট নাও ট্রাইং টু কনফার্ম ইট ওয়াজ ইননিডেড TATP বিহাইন্ড দ্য ডেডলি ব্লাস্ট। এটা এখন কনফার্ম হয়ে গেছে। যখন এটা ছাপা হয়েছিল তখন বলা হয়েছিল যে কনফার্ম করছে, কিন্তু এটা এখন কনফার্ম হয়ে গেছে যে TATP, এই যে ট্রাইসেটান ট্রাইপারঅক্সাইড, এটা সেই সময় গাড়িতে ছিল এবং এর কারণে বিস্ফোরণটা ঘটেছে। বুঝতে পারছেন? সেখান থেকে এরা ভাবছে যে কিভাবে বিস্ফোরণটা ঘটতে পারে। সে কি নিজে থেকে করেছে, না দুর্ঘটনাবশত হয়ে গেছে? তার কারণ বলছে যে এখানে যারা করতে চেয়েছিল সেটা হচ্ছে সাইটটা হচ্ছে ব্লাস্ট সাইটটা হচ্ছে নেক্সট টু চাঁদনি চক, ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়াস ইন ওল্ড দিল্লি। করেছে কোথায়? লালকেল্লার পাশে। কবে? সোমবার লালকেল্লা বন্ধ থাকে, তাই ক্ষতির পরিমাণ কম, তাও 15 জনের প্রাণ চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু প্ল্যান কি ছিল? নেক্সট টু কি প্ল্যান ছিল? চাঁদনি চক পুরনো দিল্লির সব থেকে ব্যস্ততম এলাকা, সেই জায়গায় বিস্ফোরণ করার একটা মতলব ছিল। বুঝতে পেরেছেন? হয়েছে এই জায়গাটায়, কিন্তু ছিল বিস্ফোরণ করার মতলব ছিল চাঁদনি চকে। এবার দেখুন, বলছে রেড ফোর্ট ব্লাস্ট, দিল্লি কোর্ট রিমান্ডস সুইসাইড বম্বার্স কনস্পিরেটর টু 10-day NIA কাস্টাডি। এই যে উমর মারা গেছে, তাকে একজন সহযোগিতা করেছিল, কি নাম তার? তাকে গ্রেফতারও করা হয়েছে, আর তাকে জাসির বিলাল, মঙ্গলবার রিপোর্ট হয়েছে, সে তাকে 10 দিনের জন্য NIA কাস্টাডি দিয়েছে। বুঝতে পারছেন? তিনি ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন এবং যে ডক্টর নবী আত্মঘাতী হয়েছে তার সহযোগী ছিলেন, একান্ত সহযোগী ছিলেন। এটাই বলছে তদন্তকারীরা। অফ সুইসাইডাল বোম্বার উমর নবী, ঠিক আছে, কানেকশন উইথ দ্য রেড ফোর্ট কার্ড ব্লাস্ট অ্যান্ড ক্লেমড 15 লিভস। এই যে দ্য হিন্দু এখানে কনফার্ম করেছে যে 15 জন মারা গেছে। প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অঞ্জু বাজাজ চন্দনা
allowed the NIS plea seeking custodial interrogation of the accused. এবার তাকে নিয়ে গেছে কাস্টাডিতে, তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। কি নাম? জাসির বিলাল। জাসির বিলাল মোহাম্মদ নবীকে সমস্ত মানে ঘন্টায় ঘন্টায় বলা যায়, মিনিটে মিনিটে বলতে পারবো, সেকেন্ডে সেকেন্ডে যে টাচে ছিল উমার নবীর সঙ্গে, বুঝতে পেরেছেন? একদম প্রতিটা মুহূর্তে টাচে ছিল এবং যে কোনো সহযোগিতায় তিনি তাকে এগিয়ে দিচ্ছিলেন। এবার দেখুন, বলছে ইন্ডিয়া টিভি যে দিল্লি ব্লাস্ট প্রুভড রিচড মুম্বাই। শুধু আর দিল্লিতে আটকে নেই, আপনাদের আমি আগেও বলেছি পাকিস্তান যোগ পাওয়া গেছে, বাংলাদেশ যোগ পাওয়া গেছে, এবার হরিয়ানা থেকে মুম্বাই, সেখানেও নাকি 3 জন সাসপেক্ট তাদেরকে ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে, দিল্লিতে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু দেখুন এই রিপোর্টটাতেই শেষের দিকে একটা জিনিস লিখেছে যে ইউজ অফ স্পেশাল মোবাইল অ্যাপ আন্ডার স্ক্যানার, নাকি একটা স্পেশাল মোবাইল অ্যাপের মাধ্যমে এই যে পুরো নেটওয়ার্কটা যত ডাক্তার ফাক্তার আছে আর কি, ওই জঙ্গি ডাক্তার, তারা এই পুরো নেটওয়ার্কটা সাজিয়েছিল একটা অ্যাপের মাধ্যমে। বলা হচ্ছে সেই অ্যাপটা নাকি থ্রিমা। এই অ্যাপটা হচ্ছে চাইনিজ অ্যাপ, প্রায় হোয়াটসঅ্যাপের মতনই কাজ করে, কিন্তু আমি কখনো ইউজ করিনি তাই আমি বলতে পারবো না। আমি যতটুকু পড়াশোনা করলাম সেখানে দেখলাম এটা হোয়াটসঅ্যাপের মতনই কাজ করে, কিন্তু এটা চাইনিজ অ্যাপ। যে চাইনিজ অ্যাপ থ্রিমা ভারতে ব্যান, তাহলে আপনারা বলবেন কিভাবে এটা ইউজ করতো? হতেই পারে, বলা যায় না ডাক্তার কোথা থেকে কি করে ফেলছে, বুঝতে পারছেন? এই বিস্ফোরক থেকে ওই বিস্ফোরক মিশিয়ে একটা বোমা বানিয়ে ফেলছে, তারা কি না করতে পারে। একটা ব্যান করা অ্যাপ সেটাকে তারা ইউজ করতে পারে, এবং যেভাবে একটা ব্যান করা অ্যাপ আপনারা ব্যবহার করেন ভিপিএনের মাধ্যমে, এটা সাধারণ মানুষ পর্যন্ত জানে। আর ওরা তো জঙ্গি, ওরা তো এসব জানবেই, তাই না? না হলে জঙ্গি হলো কিভাবে? এসব তো করেই ওরা শিক্ষা পেয়েছে। এই অ্যাপটার মাধ্যমে নাকি নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলতেন, এবং এই যে থ্রিমা, বুঝতে পেরেছেন? হতে পারে ভিপিএন ইউজ করছে, আরও বেশি বড় টেকনোলজি হয়তো তাদের কাছে ছিল, এই মুহূর্তে হয়তো আছে নেটওয়ার্কের যারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু 10 জন ডাক্তার এবং সাসপেক্টেড জঙ্গি মিলিয়ে 10 জন কিন্তু র্যাডারে রয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছে এনডিটিভি, বলছে 10 টেরর ডক্টরস দ্য টেররিস্ট বিহাইন্ড রেড ফোর্ট বোমস অ্যান্ড দেয়ার রোলস। কী কী তাদের ভূমিকা, কী কী তাদের নাম, এটা আমি আপনাদের জন্য বাংলায় আমি সাজিয়েছি। বলছে দেখুন, প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণের সঙ্গে জড়িত ডাক্তারদের নাম ও ভূমিকা মোট 6 জন ছিল। প্রথমেই যে নামটা আসছে শাহিনা শাহিদ, ওই মহিলা, যেই মহিলা জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের ভারতীয় শাখার হেড ছিল বলা হচ্ছে, সেই শাহিনা শাহিদ, ঠিক আছে? তার ভূমিকা ছিল এই সন্ত্রাসী সেলের অর্থদাতা, ফিন্যান্সার ছিলেন তিনি, ফিন্যান্সার হিসেবে তিনি বিবেচিত হতেন। রেড ফোর্ট হামলার জন্য 20 লক্ষ টাকা ফান্ডিং সুরক্ষিত করেছিলেন আগে থেকেই। তিনি জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখার একজন প্রবীণ নেত্রী এবং একটি অ্যাসল্ট রাইফেলও তার গাড়িতে গচ্ছিত ছিল। সেই গাড়ি থেকেই ওই অ্যাসল্ট রাইফেল সহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন প্রথম দিনেই 10ই নভেম্বর বিস্ফোরণের আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার 2 হচ্ছে মুজাম্মল শাকিল, এইটাও সেই বিস্ফোরণের আগেই গ্রেপ্তার হয়েছিল। এর কি ভূমিকা ছিল? মৌলভী ইরফান আহমেদ ওয়াগের দ্বারা প্রথম উগ্রপন্থী হন। মৌলভী ইরফানটাকে সেটা আমি আপনাদের অবশ্যই বোঝাবো, এখানে 8 নম্বরে রয়েছে। সেই মৌলভী ইরফান যে ওই জম্মু কাশ্মীর থেকে পুরো নেটওয়ার্কটাকে একদম সাজিয়েছিল, আর ডাক্তারদের মধ্যে গিয়ে বলতো আমি ধর্মপ্রচারক, আমি স্বাস্থ্যকর্মী, এইভাবে তিনি তার নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছিল, একটা নেটওয়ার্ক তৈরি করেছিল জৈশ-ই মোহাম্মদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী। অন্যদের নিয়োগ করে, যেমন ডাক্তার আদিল আহমেদ রাথার, উমার মোহাম্মদ এবং ডাক্তার শহীদ, এই 3 জনকেই নিয়োগ করেছিল কে? এই মুজাম্মিল শাকিল। এর সঙ্গে ডাইরেক্ট কথা হতো কার? মৌলভী ইরফান আহমেদের। আচ্ছা, ওয়াগেকে সন্ত্রাসী নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করেছিল এই মুজাম্মিল শাকিল। আচ্ছা, এবার আসছি ডক্টর উমার, যে আত্মঘাতী হয়েছে। তার ভূমিকা কী ছিল? রেড ফোর্ট হামলার আত্মঘাতী বোমনকারী, তিনি সুইসাইড বোম্বার, এটা তার ভূমিকা ছিল। কিন্তু তিনি যে ভিডিও বার্তা আগেই করে রেখেছিলেন, যেটা এখন প্রকাশ হচ্ছে, সেখানে তিনি বলছেন না, আমি আত্মঘাতী হইনি, আমি শহীদ হতে চেয়েছি। মানে আমি আত্মঘাতী হব না, আমি শহীদ হব, সেটা আগেই বলেছিলেন, শহীদ হওয়ার, আত্মঘাতী হওয়ার অনেক আগেই। এবার দেখুন 4 নম্বরে বলছে আদিল আহমেদ রাথার, এও কিন্তু বিস্ফোরণে, দিল্লি বিস্ফোরণের আগেই গ্রেপ্তার হয়েছিল। এর ভূমিকা ছিল ডক্টর মুজাম্মিল শাকিলের দ্বারা নিয়োগ, ইনি ডক্টর শাকিলের দ্বারা নিয়োগ হন এবং
এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে এনার অনেক রকম হাত ছিল। ডক্টর পারভেজ আনসারি বলছে ডক্টর সাইনা সাইদের ভাই এবং একজন সহকারী অধ্যাপক সম্ভবত বিস্ফোরক তৈরির জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সংগ্রহে সাহায্য করেছিল কে? পারভেজ আনসারি। এবং ডক্টর ফারুক আহমেদ দার আসছে এবার, তার কি ভূমিকা? উত্তরপ্রদেশের একটি কলেজে কাজ করতেন, সম্ভবত বিস্ফোরক তৈরির জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সংগ্রহে তিনি সাহায্য করেছিলেন। এখানেও রাসায়নিক সংগ্রহে সে সাহায্য করছে। এবার বলছে 10 জনের মডিউলের বাকি সদস্য যারা ডাক্তার নন তারা উমার বিন খত্তাব ওরফে হানজুল্লাহ, শেখে পাকিস্তান ভিত্তিক জঙ্গি অপারেটিভ এই মডিউলের প্রধান হিসেবে কাজ করেছে। আর কে? মৌলভী ইরফান আহমেদ, যে নিজেকে অ্যাকচুয়ালি মৌলভী, তিনি নিজেকে স্বাস্থ্যকর্মী বলে পরিচয় দিতেন। সে জম্মু কাশ্মীরের সোফিয়ানের একজন ইসলামিক ধর্মগুরু, উগ্রপন্থী ডাক্তারদের জৈশ ই মোহাম্মদের জঙ্গি গোষ্ঠীদের মধ্যে যোগসূত্র স্থাপনকারী। তিনি ডক্টর মুজাম্মিল শাকিলকে উগ্রপন্থী বানিয়েছিলেন। আচ্ছা, তারপর লাস্টে ডক্টর রশিদ আলী বিস্ফোরণের জন্য ব্যবহৃত হুন্ডাই i20 গাড়িটি তিনি কিনেছিলেন। এই যে লাস্টে যে বলেছিলাম, লাস্ট হাতে যার হাতে গিয়েছিল সে হচ্ছে আমির, আর আমির উমারকে গাড়িটা চালাতে দিয়েছিল মানে এবার তুমি বিস্ফোরণ ঘটাও, এই গাড়িটা তোমায় দিলাম। লাস্ট যে কিনেছিল সেই হচ্ছে সেই আমির, এই আমির। এবার আসছে জাসির বিলাল ওয়ানি, যাকে আপনারা দেখালাম যে 10 দিনের ANI হেফাজতে গেছে, ওই জাসির বিলাল। তার কি ভূমিকা ছিল? আত্মঘাতী বোমা বহনকারী ডক্টর উমার মোহাম্মদকে সহায়তা প্রদান করেছিলেন, এছাড়াও রকেট তৈরির উদ্দেশ্যে ড্রোন পরিবর্তন করেছিলেন বলে অভিযোগ। বুঝতে পারছেন? এই যে 10 জন, তাদের ঠিকুচি গোষ্ঠী পাওয়া গিয়েছে, আর যাদের পাওয়া যায়নি তারাও কিন্তু র্যাডারে রয়েছে। এখানে প্রত্যেকেই গ্রেপ্তার, একমাত্র উমার মোহাম্মদ ছাড়া, তিনি আত্মঘাতী হয়েছে। তিনি বলাটা খুব ভুল হচ্ছে, তবুও আমরা তো সম্মান দিই, তাই অনেক জায়গাতে আমি তিনি বলে ফেলেছি এইসব জঙ্গিদের, আপনারা ক্ষমা করে দেবেন। এবার 6 নম্বরে দেখুন, ডেকান ক্রনিকল একটা দারুণ খবর করেছে, যার হেডলাইন হচ্ছে ইন্টেল ফাইন্ডস ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট। আমি যখন ভিডিও করেছিলাম, আমি যখন খুঁজে বার করেছিলাম যে বাংলাদেশের সঙ্গে কি যোগ রয়েছে এই বিস্ফোরণ কাণ্ডে, কীভাবে শেখ হাসিনাকেও টার্গেট করা হয়েছিল, তখন অনেকেই ওই ভিডিওতে, আমি বলবো না সবাই, অনেকেই ওই ভিডিওতে ফেক নিউজ বলে দাগিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি তথ্য তুলে ধরেছিলাম। আজও আমি তথ্য তুলে ধরেই বলবো যে শুধু ওপার বাংলা নয়, শুধু ওপার বাংলা নয়, এপার বাংলারও যোগসূত্র রয়েছে। দেখুন ডেকান ক্রনিকল সেটাই বলছে, এটা আমি সুন্দরভাবে খালি পড়ে দেবো, বেশি সময় আমার হাতে নেই, আমি বাংলায় সাজিয়েছি, আমি খালি পড়ে দেবো, আপনারা খালি বুঝতে পেরে যাবেন কি লিখেছে এই খবরটাতে। বলছে সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত। সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগেই লস্কর-ই তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে সাম্প্রতিক বৈঠকের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। কে এই সাইফুল্লাহ সাইফ? কে? লস্কর-ই তৈবার একজন কমান্ডার বলা হচ্ছে। সে এসছিল, কবে এসছিল? অক্টোবরে। দেখুন বলছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশে 7 জন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন। এরা হলেন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি গোষ্ঠী হিজবুল তাহরির এর ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডান হাত বলে পরিচিত মারকাজি জমিয়ত আহলে ই হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম ইলাহি জাহির, মনে আছে? এও কিন্তু পাকিস্তান থেকে এসে সেই সময় এখানে বসেছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের CEO এবং HUT সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের আপ প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ, প্রত্যেকটা নাম পুরো নাম ধরে ধরে ছেপে দিয়েছে, তাদের কি গুরুত্ব, তাদের কি ভূমিকা, তাদের কি ডেজিগনেশন, সব দিয়ে দিয়েছে ডেকান ক্রনিকলে। এইটা খুঁজুন, খুঁজে গিয়ে পড়ে নিন। আরেকটা দেখুন, এবার দেখুন কীভাবে বাংলা যোগ রয়েছে। এপার বাংলা, পশ্চিমবঙ্গ,
দেখুন বলছে বৈঠকে সৈফ ভারতে বৃহৎ আকারে সন্ত্রাসী হামলা চালানোর এবং পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবার কাছ থেকে তাদের যে সহায়তা পেতে হবে সে সম্পর্কে দলটিকে অপারেশনাল দিক নির্দেশনা দেন। তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের উপস্থিতি। উভয়ই বেসামরিক কর্মচারী। সৈফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। সূত্রমতে বৈঠকের পর নভেম্বরের গোড়ার দিকে বিস্ফোরক বিশেষজ্ঞদের নিয়ে একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে। পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজটি তাদের ছিল। আমি জানি না সেখানে কাউকে প্রশিক্ষণ তারা দিয়েছে কিনা, সেটা ডেকান ক্রনিকল বলছে না, কিন্তু একটা সন্দেহ থেকেই যায়, মুর্শিদাবাদ যোগ থাকতেও পারে। বুঝতে পারছেন? আমি কনফার্ম নয়, কিন্তু বলছে যে সেখানে তারা এসছিল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ একটা দল এসছিল। তারা এসে কি করেছিল, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের লোকদের প্রশিক্ষণ দিত যে কিভাবে কাজ হবে, তাদেরকেও ইনক্লুড করে নিয়েছিল। সেখানেও কিন্তু কেউ থাকলেও থাকতে পারে। আর সেই কারণেই মুর্শিদাবাদ তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তাকে হত্যার অভিযোগে পলাতক ছিলেন। মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা এবিটি সদস্যরা নিয়মিত ব্যবহার করে। সূত্র জানায় ইখতিয়ারের ভূমিকা এখনও পর্যন্ত সরবরাহ এবং অন্যান্য দেশ থেকে আসা লোকেদের থাকার ব্যবস্থা, হ্যান্ডেলার যাকে বলে, লজিস্টিক সাপোর্ট দিত, ব্যবস্থা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে ভারতীয় সংস্থাগুলি দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখছে। আর সেই কারণেই সংস্থাগুলির সূত্র অনুসারে পাকিস্তান থেকেও কিছু সরবরাহ পশ্চিমবঙ্গে পৌঁছেছিল এবং সম্ভবত দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল। তদন্তকারীরা এই সংস্থাগুলি সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহীতেও ভারতের মুর্শিদাবাদের প্রবেশকারী ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এবার বুঝতে পারছেন কেন আমি ফার্স্ট স্লাইডে এই জিনিসটা রেখেছি? এবার বুঝতে পারছেন? এই যে রাজশাহী আর এই যে মুর্শিদাবাদ, বুঝতে পারছেন যে রাজশাহী থেকে মুর্শিদাবাদে আসা হয়েছিল 10 জন বিশেষজ্ঞ, তারও বেশি হতে পারে, বিশেষজ্ঞদের একটা টিম এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে সাধারণ ছেলেপুলেদের ব্রেন ওয়াশ করা হতো এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, তাদেরকে বোঝানো হতো যে কিভাবে জিহাদ করতে হয়। বুঝতে পারছেন? ইসলাম নাকি আত্মহত্যা করতে দেয় না, পাপ, শহীদ হতে পারে। বুঝতে পারছেন কেমন দ্বিচারিতা? আমি আত্মহত্যা করতে যাচ্ছি না, আত্মঘাতীও আমি হতে যাচ্ছি না, আমি শহীদ হতে যাচ্ছি। এবার বোঝা গেল যে তুমি শহীদ হতে যাচ্ছি। কোথা থেকে কোথায় কানেকশন? তুরস্ক থেকে শুরু হয়েছে কানেকশন, কাতারের রয়েছে কানেকশন, কাবুলের রয়েছে কানেকশন, পাকিস্তান বাংলাদেশ তো রয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিলাম যে মুর্শিদাবাদ কানেকশন কে করেছে? ডেকান ক্রনিকল করেছে। আমি বলছি না, আপনারা যান গিয়ে এই শিরোনামে ইন্টেল ফাইন্ডস ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট খবরটা পড়ে নিন, তাহলে আপনার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানান কমেন্টে লিখে, লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।